আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। শ্রমবাজার চালু ও রোহিঙ্গা সংকট সমাধানে একসাথে কাজ করতে মালয়েশিয়ার প্রতিশ্রুতি। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনায় চূড়ান্ত চুক্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি। 2 মাসের জন্য ইরানে তেল রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। পার্লামেন্ট সদস্যদের চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ। দায়িত্ব পালন করবেন নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে অনিশ্চয়তায় লাখো অভিবাসী। সুপ্রিম কোর্টের রায়ে হবে লাখো মানুষের ভাগ্য নির্ধারণ। এবং যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ছুটিতে কাজ পাচ্ছে না শিক্ষার্থীরা। মূল্যস্ফীতি, জ্বালানির দাম ও নিয়োগকারীদের সতর্ক অবস্থানে চাকুরির বাজারে মন্দা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মালয়েশিয়ায় শ্রমবাজার চালু, অবৈধ হয়ে যাওয়া শ্রমিকদের নিয়মিত করা সহ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দুদেশের সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করার আশা প্রকাশ করেছেন তিনি। মিয়ানমারকে যুক্ত করে আসিয়ান জোটের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করার কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। জহিরুল ইসলাম হিরণকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া থেকে রাহুল রায় রিপোর্ট। ঢাকা থেকে 2000 কিলোমিটার দূরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এই শহরেই জড়িয়ে আছে লাখো প্রবাসী বাংলাদেশের স্বপ্ন, প্রত্যাশা আর জীবিকার গল্প। সেই দেশের সরকার প্রধানের আমন্ত্রণে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচার উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে। শুরুতেই বহুল প্রত্যাশিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক হয়। এরপর তাদের নেতৃত্বে দুদেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে শ্রমবাজার চালু, প্রবাসীদের সুযোগ সুবিধা ও বিনিয়োগ বৃদ্ধির দাবি সহ আঞ্চলিক সহযোগিতার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। We have discussed bilateral cooperation and exchange views on regional and international developments. Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. We agree to enhance engagement through existing mechanisms, including the Joint Commission meeting and bilateral consultation. We also welcome the growth of bilateral trade and agree to move forward with negotiations on the Bangladesh-Malaysia free trade agreement. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহযোগিতার আশ্বাস দিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের কথা বলেন। Diplomatic relations was one of the earliest to recognize Bangladesh, and similarly after the initial turmoil, I use the term Bangladesh term Songram and Viprop continuous. There was elections, and we were among the first to call and congratulate him personally. Even at that time, I said I look forward to his. সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ মালয়েশিয়া। এছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বাড়াতে সহযোগিতা বিষয়ে একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করেছে দুই দেশ। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপভোগ করেন মালয়েশিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। প্রত্যাশা, সম্ভাবনা আর পারস্পরিক সহযোগিতার নতুন বার্তা দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের গুরুত্বপূর্ণ বৈঠক পর্ব। দুই দেশের সম্পর্ককে কেবল কূটনৈতিক সৌজন্যের গণ্ডিতে নয়,
অর্থনৈতিক অংশীদারিত্বের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বার্তা এসেছে বৈঠকগুলো থেকে। বিনিয়োগ, শ্রমবাজার এবং বাণিজ্য তিনটি প্রধান ক্ষেত্রেই সহযোগিতার আশ্বাস মিলেছে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিদেশ সফর নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশ আর মালয়েশিয়া দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মালয়েশিয়ার পুত্রাজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে রাহুল রায়, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় ইরানি সম্পদ মুক্ত, তেল নিষেধাজ্ঞা শিথিল এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুদেশের দর কষাকষি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। এদিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেল রপ্তানির ওপর 60 দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন মীর আমিরুল আলম। ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার দ্বিতীয় দিনেই সুইজারল্যান্ড ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে সংবাদ সম্মেলনে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। আরও বলেন, প্রাথমিক চুক্তি মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করতে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার পরিদর্শকরা ইরানে যাচ্ছেন। পাশাপাশি আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইতিমধ্যে ইরানের শীর্ষ আলোচকরা সুইজারল্যান্ড থেকে তেহরানে গেছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে বৈঠকে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান যৌথ বিবৃতিতে জানিয়েছে, আগামী 60 দিনের মধ্যে একটি স্থায়ী ও চূড়ান্ত শান্তিতে পৌঁছানোর লক্ষ্যে বিশেষ রোডম্যাপ তৈরি করতে দুই দেশ সম্মত হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত 14 দফার কাঠামোগত চুক্তি সমতার চেতনা ধারণ করে। এই চুক্তি ইউনাইটেড নেশনস সনদের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃতি নীতিমালার ভিত্তিতে গড়ে তোলা হয়েছে। এদিকে লেবাননের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যানের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির চরমপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গভীর। মীর আমিরুল আলম, চ্যানেল আই। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের ড্রোন হামলায় আহত জামালপুরের আরমান আলী দেশে ফেরার আকুতি জানিয়ে বাবা মায়ের কাছে খুদে বার্তা পাঠিয়েছেন। কাজের জন্য রাশিয়ায় গিয়ে মানব পাচারকারী চক্রের মাধ্যমে বিক্রি হয়ে যুদ্ধক্ষেত্রে যাওয়া আরমানকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বাবা মা সহ স্বজনরা। জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হানের তথ্য ও ভিডিও চিত্রে লাইলা নওশিনের রিপোর্ট। আমরা চাই আমাদের মৃত্যুর পর যারা জানাজা হয় এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। তা নইলে যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দেবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়, ড্রোন হামলায়, গ্রেনেড বোমা। জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের গোদাশিমলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে আরমান আলী। পরিবারের সচ্ছলতা ফেরাতে স্থানীয় এক দালালের মাধ্যমে গত মে মাসে 8 লাখ টাকার চুক্তিতে রাশিয়ায় পাড়ি জমান এই যুবক। কিন্তু রাশিয়ায় যাওয়ার পরই পাচারকারী চক্র আরমান সহ বাংলাদেশি 30 জনকে বিক্রি করে দেয় রাশিয়ান সেনাবাহিনীর কাছে। তারা তাদের কয়েক ভাগ করে পাঠিয়ে দেয় ইউক্রেন সীমান্তবর্তী রণাঙ্গনে। সেখানে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হন আরমানের এক সহযোদ্ধা। আহত হন আরমান আলী সহ 4 জন। আহত আরমান সহ 4 জনকে একটি বাংকারে রেখে দেওয়া হয় 4 দিন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে যুদ্ধক্ষেত্রের একটি ফিল্ড হাসপাতালে নিলে সেখান থেকেই পরিবারকে খুদে বার্তা দিয়ে বাঁচার আকুতি জানান আরমান আলী। আর আমাদেরকে অনেক নির্যাতন করছে, মাটির নিচে ভাঙ্গার আটকায় রাখছে 5 থেকে 6 দিন, খাইতে দেয় নাই, পানি পর্যন্ত খাইতে দেয় নাই, কোনো কিছু দেয় নাই। প্রতিদিন এসে এসে মারধর করছে। আমার বাড়িতে একটা 5 মাসের বাচ্চা আছে। আমরা তো এই জীবন চাই নাই। আমরা আসছিলাম শুধুমাত্র ডাল ভাত খেয়ে বাঁচার জন্য, আমাদেরকে এভাবে বিক্রি করে দিছে। এখন কি করবো আমরা বুঝতে পারতেছি না, বুঝি না বাসা কোনো কিছু বুঝি না। পরিবারের সদস্যরা জানান, রাশিয়ান একটি ইপিজেটে কাজ করার কথা বলে টিএস ওভারসিস নামে একটি প্রতিষ্ঠান আরমানকে রাশিয়ায় নিয়ে যায়। আরমানের স্ত্রী এবং 6 মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। আরমানকে দ্রুত দেশে ফেরাতে সরকারের সহায়তা চেয়েছেন পরিবারের সদস্যরা। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার ছেলেরা আমি জীবিত অবস্থায় ফেরত চাই। সরকার যেন এই ব্যবস্থাটা করে। এই ছোট শিশু বাচ্চার মুখের দিকে তাকিয়ে সে যেন আমার স্বামীকে
এবং যারা আছে তাদেরকে সুস্থভাবে বাংলাদেশে ফেরত আনে। তার বাচ্চা যেন বাপ দেখতে পারে, বাপ হারাচ্ছেন না। যে যারা নিয়ে গেছে তাদের শাস্তির ব্যবস্থা করি এবং আরমান আলীকে আমরা জীবিত অবস্থায় বাংলাদেশে ফেরত চাই। দালাল চক্রের আমরা কঠোর একটা বিচার চাই। আরমান সহ রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে আটকা পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরত আনার দাবির পাশাপাশি দালালদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। লাইলা নওশিন, চ্যানেল আই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন, তবে দলের নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে থাকবেন তিনি। গত শুক্রবার তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টে একটি আসনে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেন। বার্নহামের এই জয়ে স্টারমারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছে। অ্যান্ডি বার্নহাম লেবার নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে স্টারমারের স্থলাভিষিক্ত হতে প্রতিদ্বন্দ্বিতা করার কথা নিশ্চিত করেছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। পার্লামেন্ট সদস্যদের চাপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন 58তম ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত মাসে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর থেকে স্টারমারের দলের প্রায় 1/4 আইন প্রণেতাই তার পদত্যাগ দাবি করে আসছিলেন। এমনকি প্রতিরক্ষা ও স্বাস্থ্যমন্ত্রীর মতো শীর্ষস্থানীয় সহকর্মীরাও সে সময় তার ওপর ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেছেন। গত শুক্রবার তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টে উপনির্বাচনে একটি আসনে বড় ব্যবধানে জয়লাভ করলে সেই চাপ হঠাৎ করে আরও বেড়ে যায়। বার্নহামের ওই জয়ে স্টারমারকে চ্যালেঞ্জ জানানো এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়। অবশেষে সোমবার স্থানীয় সময় সকাল 10টায় 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবনের সামনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চেকার্সে তার গ্রামের বাড়িতে স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন স্টারমার। 2024 সালের নির্বাচনে লেবার পার্টিকে ভূমিধস বিজয় এনে দেন স্টারমার। তবে একের পর এক বিতর্ক ও নীতিগত অবস্থান বদলের কারণে তার জনপ্রিয়তা কমতে থাকে। জীবনযাত্রার মান উন্নয়নের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা বাস্তবায়নে তিনি সক্ষম নন বলে মনে করেন অনেক ভোটার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে রয়েছে ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্কে অনিশ্চয়তায় লাখো অভিবাসী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের বৈধতা নিয়ে শিগগিরই রায় দিতে যাচ্ছেন দেশটির সুপ্রিম কোর্ট। অভিবাসী অধিকার কর্মীরা আশঙ্কা করছেন এই রায় ভবিষ্যতে লাখো মানুষের নাগরিকত্বের প্রশ্নে বড় প্রভাব ফেলতে পারে। বিস্তারিত জানাচ্ছেন লায়লা নওশিন। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী দেশটির মাটিতে জন্ম নেওয়ারা মার্কিন নাগরিকত্ব পেয়ে থাকে। তবে নাগরিকত্বের এই নীতি চ্যালেঞ্জ করে 2025 সালের জানুয়ারিতে একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের দাবি, জন্মসূত্রে নাগরিকত্ব নীতির সুযোগ নিয়ে অনেক বিদেশি কেবল সন্তানকে মার্কিন নাগরিক বানাতে যুক্তরাষ্ট্রে আসছেন। তাদের মতে নাগরিকত্বের সঙ্গে বৈধ অভিবাসন প্রক্রিয়ার সম্পর্ক থাকা উচিত। তবে অভিবাসী অধিকার সংগঠনগুলো বলছে এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের সংবিধান ও দীর্ঘদিনের আইনি নজিরের পরিপন্থী। 1898 সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি স্পষ্ট করা হয়।
আইন বিশেষজ্ঞদের মতে বর্তমান মামলার প্রভাব যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে পারে। এই আদেশ বাস্তবায়ন হলে প্রতি বছর 2,55,000 নবজাতক নাগরিকত্ব সংকটে পড়বে। লায়লা নওশিন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ছুটিতে কাজ খুঁজতে গিয়ে চরম হতাশার মুখে পড়ছে শিক্ষার্থীরা। চাকুরির জন্য আবেদন করেও কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছে না তারা। মূল্যস্ফীতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে চাকুরির পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুব্রত চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে আউটপ্লেসমেন্ট প্রতিষ্ঠান চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস জানিয়েছে, গত গ্রীষ্মে কিশোরদের চাকরি পাওয়ার সংখ্যা আগের বছরের তুলনায় 25% কমেছে। প্রতিষ্ঠানটির আশঙ্কা, মূল্যস্ফীতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে এবছর পরিস্থিতি আরো খারাপ হতে পারে। 1948 সালে সরকারিভাবে তথ্য সংরক্ষণ শুরুর পর এটি হতে পারে কিশোরদের জন্য সর্বনিম্ন গ্রীষ্মকালীন নিয়োগের বছর। সামারের বন্ধে জব করার জন্য শিক্ষার্থীরা মুখিয়ে থাকে, কিন্তু এবছর সামার জব খুবই কম। আমি অভিভাবক হিসেবে কিছুটা হতাশ। বিশেষজ্ঞরা বলছেন, আগে যে এন্ট্রি লেভেলের চাকরিগুলো ছিল তার অনেকগুলোই এখন আর নেই। যেগুলো রয়েছে সেগুলো তো নিয়োগদাতারা বেশি দক্ষ ও অভিজ্ঞ কর্মীকে অগ্রাধিকার দিচ্ছেন, ফলে শিক্ষার্থীদের জন্য চাকরি পাওয়া আরো কঠিন হয়ে পড়ছে। বর্তমান শ্রমবাজারে পরিবর্তনের কারণে সামার জব খোঁজা তরুণদের জন্য আগের যে কোনো সময়ের তুলনায় বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সপ্তাহ জুড়ে একের পর এক গোলাগুলির ঘটনায় অন্তত 7 জন নিহত এবং 38 জন আহত হয়েছেন। শহরটির বিভিন্ন এলাকায় শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া সহিংসতায় উদ্বেগ তৈরি হয়েছে। শিকাগো পুলিশ প্রাথমিক তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল 5টার পর থেকে অন্তত 2 ডজন গোলাগুলির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন 21 বছর বয়সী এক যুবক, 18 বছর বয়সী এক তরুণ এবং 50 বছর বয়সী এক ব্যক্তি। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শিকাগোতে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, প্রয়োজন হলে তিনি অল্প সময়ের মধ্যেই শহরটিকে আরও নিরাপদ করতে পারবেন। যদিও সাম্প্রতিক এই সহিংসতায় উদ্বেগ বাড়ছে, তবু শিকাগো পুলিশ জানিয়েছে যে গত কয়েক বছরে শহরটিতে সামগ্রিক সহিংস অপরাধের হার কমেছে। বর্তমানে এসব গোলাগুলির ঘটনায় তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ওয়াশিংটনের ন্যাশনাল মলে লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের অভিযোগ ঘিরে তদন্ত এবং কঠোর আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জিনেন পিরো। তিনি জানান, যারা এই পুলে ভাঙচুর করেছে বা করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি $1,47,00,000 একটি সংস্কার প্রকল্প শেষ হওয়া মাত্র 2 সপ্তাহের মধ্যেই পুলটির অবস্থা খারাপ হতে শুরু করে। নতুন করে লাগানো নীল রঙের আবরণ উঠে যেতে দেখা যায় এবং পানিতে শৈবাল দ্রুত বৃদ্ধি পেয়ে পানি সবুজ হয়ে যায়, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতির জন্য ভাঙচুর ও ইচ্ছাকৃত ক্ষতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, কেউ পুলে ক্ষয়কারী রাসায়নিক ঢেলে দিয়েছে, যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পুলটিকে গুরুতরভাবে ভাঙচুরকৃত বলে উল্লেখ করেন এবং দায়ীদের বিকৃত মানসিকতার মানুষ হিসেবে আখ্যা দেন। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে যে ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যে কিছু নোটিশ জারি করা হয়েছে। ওয়াশিংটন ডিসির আইন অনুযায়ী এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। নিউ ইয়র্কে রবিউল ইসলাম ও আব্দুর রহমান বাবুর নেতৃত্বে জামালপুর জেলা সোসাইটি অফ ইউএসএ ইনক এর নতুন নির্বাহী কমিটির অভিষেক হয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি সংগঠনের সদস্য এবং দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় জানিয়েছে নতুন কমিটি। রাশেদ আহমেদের তথ্য, ভিডিওচিত্রে সৈকত দেবনাথের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল জামালপুর জেলা সোসাইটি ইউএসএ ইনক এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। কুইন্সের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি রবিউল ইসলাম ও আব্দুর রহমান বাবুর নেতৃত্বে শপথ নেন 37 সদস্যের কমিটি। আমাদের এখন এপিটাইজার চলছে, সবাই আনন্দ উৎসব নিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন জামালপুর জেলা সোসাইটিকে একটা সাধারণ সার্বিক সার্বজনীন সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে জামালপুর প্রবাসী সবাইকে
এক প্ল্যাটফর্মে দাঁড়া করানো এবং আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা। বাংলাদেশি কমিউনিটিতে অবদান রাখা বিশিষ্টজনদের সম্মাননা জানিয়েছে সংগঠনটি। নতুন কমিটিকে কমিউনিটির কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। জামালপুরের একজন সন্তান হিসেবে এবং বর্তমানে আমি নিউ ইয়র্কে একজন প্র্যাকটিসিং ডক্টর, তো আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। সৈকত দেবনাথ, চ্যানেল আই। নিউ জার্সি রাজ্যে প্রাইমারি নির্বাচনে আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক কমিটি পার্সন পদে জয়ী হয়েছেন সুব্রত চৌধুরী ও লাকি চৌধুরী। সুব্রত চৌধুরী ডেমোক্রেটিক কমিটি পার্সন পদে চতুর্থ মেয়াদে এবং লাকি চৌধুরী দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন। সুব্রত আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। লাকি চৌধুরী আটলান্টিক সিটি গভর্নমেন্টের অধীনে মার্কেন্টাইল ও লাইসেন্সিং বিভাগে কর্মরত আছেন। এবারে অন্যান্য সংবাদ। কাতারের শিল্প শহর রাস লফফানের বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড নামে একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আহতদের সংখ্যা 54 জন এবং 18 জন নিখোঁজ রয়েছেন। কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয়ই পৃথক বিবৃতিতে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কাতার বিশ্বের বৃহত্তম তরল জ্বালানি গ্যাস বা এলএনজি উৎপাদন এবং রপ্তানিকারক দেশ। রাজধানী দোহা থেকে 80 কিলোমিটার উত্তরের শহর রাস লফফানে দেশটির অধিকাংশ এলএনজি প্রস্তুতকারী কারখানা রয়েছে। বিভিন্ন ধরনের ভিসা ফি 5 গুণ পর্যন্ত বাড়িয়েছে জাপান সরকার। প্রায় 50 বছর পর জাপান ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিল, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি 3000 ইয়েন থেকে বাড়িয়ে 15000 ইয়েন করা হয়েছে। একইভাবে মাল্টিপল এন্ট্রি ভিসার ফি 6000 ইয়েন থেকে বেড়ে 30000 ইয়েন নির্ধারণ করা হয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোসিমিতসু মোটেগি জানিয়েছেন, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু ভিসা ফি নয়, বিদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ফিও বাড়ানো হয়েছে। জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিবর্তনের লক্ষ্য হল ভিসা ও আবাসন সংক্রান্ত ফি অন্যান্য G7 দেশগুলোর মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য, বেলজিয়াম ও সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশে রেকর্ড তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ এখন সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা ইউরোপের মানুষের। ফ্রান্সে কয়েকটি এলাকায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জনস্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে জনসমাগম স্থলে অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছে। স্পেনে চলতি বছর কিছু এলাকায় তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। তাপপ্রবাহের কারণে বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনী আয়োজন বাতিল করা হয়েছে। জার্মানিতে তাপপ্রবাহ ও বজ্রঝড়ের কারণে ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করেছে আয়োজকরা। যুক্তরাজ্যেও চলতি সপ্তাহে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার শঙ্কা করা হচ্ছে, যা আগের সর্বোচ্চ রেকর্ড ভেঙে দিতে পারে। তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী ও আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। বেলজিয়ামে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যা গ্রীষ্মকালে দেশটির গড় তাপমাত্রার চেয়ে বেশি। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। তীব্র গরমে রেল অবকাঠামো সুরক্ষায় কোনো কোনো রুটে 2 দিনের জন্য ট্রেন চলাচল বাতিল করেছে কর্তৃপক্ষ। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। সিঙ্গাপুরে বিপুল সংখ্যক মাইগ্রেন্ট কর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছে স্ট্রিট ফেস্ট। সিঙ্গাপুরের জনশক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান নেস্টের আয়োজন এই ফেস্টে প্রায় 2000 কর্মী উপস্থিত ছিলেন। সিঙ্গাপুর থেকে জানাচ্ছেন মুশফেকা মিতু। সিঙ্গাপুরে বর্তমানে বিপুল সংখ্যক বিদেশি কর্মী বিভিন্ন খাতে কাজ করছেন। দেশটির নির্মাণ এবং অবকাঠামো খাত বিশেষভাবে নির্ভরশীল মাইগ্রেন্ট কর্মীদের ওপর। সিঙ্গাপুরের উন্নয়নের পেছনে নীরবে কাজ করে যাচ্ছেন হাজারো বাংলাদেশি মাইগ্রেন্ট কর্মী। এই মাইগ্রেন্ট কর্মীদের জন্য সিঙ্গাপুরের মিনিস্ট্রি অব ম্যানপাওয়ারের অধীনস্থ সহযোগী প্রতিষ্ঠান নেস্ট
নেস্ট তাদের ডরমেটরি প্রাঙ্গণে বিভিন্ন দেশের মাইগ্রেন্ট কর্মীদের উৎসাহ ও বিনোদনের জন্য তুকাং স্ট্রিট ফেস্ট আয়োজন করে। আয়োজন প্রতিষ্ঠানের আমন্ত্রণে সিঙ্গাপুরের অন্যতম বাংলাদেশি সংগঠন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি SBS উক্ত অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এছাড়া SBS এর পরিচালনা পরিষদের সকলে সেখানে উপস্থিত থেকে মাইগ্রেন্ট কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং স্ট্রিট ফেস্টে সহযোগিতা করেন। তো আমরা সবসময় তো চাই যাতে আমাদের শ্রমিক ভাইরা এখানে ভালোভাবে থাকতে পারে, তার জন্য সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি সবসময় এদেরকে সহায়তা করে। আমরা সারা বছর ধরে মাইগ্রেন্ট ব্রাদারদের সাথে কিছু কাজ করি। যেহেতু সিঙ্গাপুরে আসে, সিঙ্গাপুর মেন স্ট্রিমের সাথে আমাদের যতটুকু সম্ভব আমরা তাদের কোনো রকম অ্যাপ্রোচ আসলে আমরা সাড়া দেওয়ার চেষ্টা করি। SBS দীর্ঘদিন ধরে প্রবাসী কর্মীদের কল্যাণে বিভিন্ন ধরনের মানবিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণ, মর্যাদা এবং অবদানকে সামনে এনে SBS সিঙ্গাপুরে আয়োজিত এই উদ্যোগ দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুশফিকা মিতু, চ্যানেল আই, সিঙ্গাপুর। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার 2026 ব্যাচের জাঁকজমকপূর্ণ সমাবর্তন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন। স্কুলের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে ছিলেন স্কুলের বোর্ড অফ ডিরেক্টর ডক্টর আবদুল্লাহ আল ওয়াদুদ, ইঞ্জিনিয়ার ইয়াসিন সহ সমাবর্তন নেয়া বাংলাদেশ, পাকিস্তান, মিশর ও সুদানের 65 জন শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুলের শিক্ষক। রিয়াদে বাংলাদেশি কমিউনিটি ও গ্রিন ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও ছিলেন। কোথায় মৌমাছি আর কোথায় চ্যাট জিপিটি? মৌমাছি মধু বানায় আর চ্যাট জিপিটি উত্তর। কিন্তু এরা দুজনই কি সত্যিই কিছু অনুভব করে? এ নিয়ে রিয়াজউদ্দিন আহমেদের রিপোর্ট, কণ্ঠ দিয়েছে AI। আমি ফুলে ফুলে ঘুরি, মধু বানাই। আমি শব্দে শব্দে ঘুরি, উত্তর বানাই। দুজনেই থামো, আগে দেখি তোমাদের মাথার ভেতর আসলে কি চলছে। এতদিন মনে করা হতো চেতনা বা কনসিয়াসনেস শুধু মানুষ কিংবা উন্নত প্রাণীদের বিষয়, কিন্তু এখন বিজ্ঞানীদের নতুন প্রশ্ন, একটি মৌমাছি কি নিজের মতো করে কিছু অনুভব করে? আর চ্যাট জিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা কি শুধু উত্তর দেয় নাকি সত্যিই কিছু বোঝে? মজার বিষয় হলো, সাম্প্রতিক গবেষণা বলছে শুধু বাহ্যিক কাজ দেখে সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। ট্রেন্ডস ইন কগনিটিভ সায়েন্সেসে প্রকাশিত একটি গবেষণায় অস্ট্রেলিয়ার ম্যাকওয়ারি ইউনিভার্সিটির দর্শন ও কগনিটিভ সায়েন্স গবেষক কলিন ক্লাইন সহ একদল গবেষক বলছেন, আসল প্রশ্ন হলো একটি সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে তথ্য নেয়, কিভাবে সিদ্ধান্ত নেয় এবং নিজের কাজ থেকে কি শেখে, সেটাই এখন বড় বিষয়। এই হিসাবেই চ্যাট জিপিটি আপাতত একটু পিছিয়ে। গবেষকদের মতে এটি দারুণভাবে ভাষা ব্যবহার করতে পারলেও মানুষের মতো চেতনার কাঠামো এখনও চ্যাট জিপিটিতে নেই। সহজ করে বললে, চ্যাট জিপিটি উত্তর বানায়, কিন্তু উত্তর দেওয়ার সময় তার আহা বুঝতে পেরেছি ধরনের কোনো অনুভূতির প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে মৌমাছির সম্ভাব্য চেতনা নিয়ে গবেষণা করছেন বিশ্বের বেশ কয়েকজন খ্যাতনামা বিজ্ঞানী। এর মধ্যে অন্যতম লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির প্রাণীবিজ্ঞানী ও মৌমাছির আচরণ বিষয়ক বিশেষজ্ঞ লার্স চিটকা এবং অস্ট্রেলিয়ার জীববিজ্ঞানী অ্যান্ড্রু ব্যারন। তাদের গবেষণায় দেখা গেছে মৌমাছি ফুলের অবস্থান মনে রাখতে পারে, পথ খুঁজে নিতে পারে, সংখ্যা গণনার মতো কাজ করতে পারে, এমনকি বিশেষ ওয়াগল ড্যান্সের মাধ্যমে অন্য মৌমাছিকে খাবারের অবস্থানও জানিয়ে দেয়। এত ছোট মস্তিষ্ক নিয়েও এমন জটিল আচরণ করতে পারায় তাদের সম্ভাব্য চেতনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এ কারণে বিজ্ঞানীরা এখন শুধু জিজ্ঞেস করছেন না এটি কি করে, বরং জানতে চাইছেন এটি কিভাবে করে। সব মিলিয়ে বর্তমান গবেষণার বার্তা বেশ মজার। মৌমাছি মধু বানায়, চ্যাট জিপিটি উত্তর বানায়, কিন্তু কে সত্যিই কিছু অনুভব করে সেই রহস্যের উত্তর খুঁজতেই বিজ্ঞানীদের এখন ঘুম হারাম। রিয়াজউদ্দিন আহমেদ, চ্যানেল আই। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, শ্রমবাজার চালু ও রোহিঙ্গা সংকট সমাধানে একসাথে কাজ করতে মালয়েশিয়ার প্রতিশ্রুতি।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনায় চূড়ান্ত চুক্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি। 2 মাসের জন্য ইরানে তেল রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। পার্লামেন্ট সদস্যদের চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে অনিশ্চয়তায় লাখো অভিবাসী, সুপ্রিম কোর্টের রায়ে হবে লাখো মানুষের ভাগ্য নির্ধারণ। এবং যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ছুটিতে কাজ পাচ্ছে না শিক্ষার্থীরা, মূল্যস্ফীতি, জ্বালানির দাম এবং নিয়োগকারীদের সতর্ক অবস্থানে চাকুরির বাজারে মন্দা। প্রিয় দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার, অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আই এর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।